সকাল সকাল ঘুম থেকে ওঠার যে বেনিফিট, উপকারিতা, এটা লেখার জন্য বলা হচ্ছে। ঠিক আছে, রাইট দ্য বেনিফিটস অফ আর্লি রাইজিং ফর এ স্পোর্টসম্যান। একজন স্পোর্টসম্যানের ক্ষেত্রে আর্লি রাইজিং করা বা ঘুম থেকে খুব দ্রুতই ওঠা, সকাল সকাল ওঠা, টাইমলি ঘুম থেকে ওঠা, এটার যে উপকারিতা সেটা লেখার জন্য। সো আমরা একটু পয়েন্টগুলো আপনারা মনে রাখার ট্রাই করবেন, তাহলে ভেতরে 1 লাইন 2 লাইন কোন রকম করে একটু লিখলে আপনাদের হয়ে যাবে। অলমোস্ট পয়েন্টগুলো কভার করলেই ভালো একটা অংশ আপনারা ভালো মার্ক পাবেন ইনশাআল্লাহ। সো খেয়াল করেন, শুনতে পাচ্ছেন সবাই আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, একটু পয়েন্টগুলো খেয়াল করেন। ইনক্রিজড productivity. Early risers can start their training or practice seasons without distractions, helping them get more done. অর্থাৎ যারা ঘুম থেকে সকাল সকাল ওঠে, যেসব খেলোয়াড়রা, তো ঘুম থেকে সকাল সকাল ওঠার কারণে তারা খুব ভালোভাবে প্র্যাকটিস স্টার্ট করতে পারে, খুব ভালোভাবে। কারণ কি, ঘুম থেকে সকাল সকাল ওঠা এর মানে এটা না যে আপনি রাত্রে 3টা 4টার সময় ঘুমিয়েছেন এবং খুব সকালে খুব ভোরে ঘুম থেকে উঠেছেন। এটাই মিন করে যে আপনি আর্লি টু বেড আর্লি টু রাইজ, যে কথাটা একটা প্রবাদ আছে আপনারা জানেন, যে সকাল সকাল ঘুমাতে যাওয়া বা খুব তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া, আবার তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। অর্থাৎ ঘুমটা যদি প্রপারলি হয়, সেই ক্ষেত্রে ডেফিনেটলি ঘুম কিন্তু পারফরমেন্সের উপর অনেক বড় প্রভাব ফেলে। সো এই ঘুম থেকে সকাল সকাল উঠলে স্পোর্টস পারসনরা কি করতে পারে, খুব সুন্দরভাবে তাদের ট্রেনিং সেশনগুলো ডিল করতে পারে। দেখা যায় অনেক সময় কি হয়, অনেক সময় আপনি যদি লেটে ঘুম থেকে উঠেন, প্র্যাকটিস করেন, দেখবেন যে সকালের যে পরিবেশ প্রপারলি সেটা পাবেন না, বিভ্রান্ত হয়ে যাবেন, বাধাগ্রস্ত হবে। কিসের মাধ্যমে? আপনার একটা নির্দিষ্ট সময় পরে সূর্যের আলো চলে আসে, তখন রোদ হয়, তখন প্র্যাকটিস করাটা তখনকার পরিবেশ আর একদম আর্লি মর্নিং এর প্র্যাকটিসের পরিবেশ, দুটা কিন্তু ডিফিকাল্ট, দুই ধরনের পরিবেশ। এই খুব আর্লি মর্নিং এ প্র্যাকটিস করতে প্লেয়ারদেরকে প্র্যাকটিস করলে প্লেয়ারদেরকে খুব ভালো কিছু প্রোডাক্টিভিটি বাড়ায়, প্লেয়ারদেরকে ভালো পারফর্ম করতে সাহায্য করে। বেটার ফোকাস. Waking up early allows athletes to mentally prepare for the day and their activities, improving concentration. এই যে ঘুম থেকে অ্যাথলেটদেরকে দ্রুত ওঠা, সকাল সকাল ঘুম থেকে ওঠা, এটা তাদের মেন্টালি প্রিপেয়ার করে ওই দিনের জন্য, ওই যে ট্রেনিং ডে, সেই ট্রেনিং বা অন্যান্য অ্যাক্টিভিটিজের জন্য তাদেরকে মেন্টালি প্রিপেয়ার করে, এবং এটা তাদের কনসেন্ট্রেশন ইমপ্রুভ করতেও সাহায্য করে। সো এটা এজন্য বলা হচ্ছে বেটার ফোকাস। যদি ঘুম থেকে সকাল সকাল উঠে ভালো একটা ঘুম দিয়ে খুব সকালে যদি ঘুম থেকে উঠে দেখবেন, আপনারা খেয়াল করবেন যারা ঘুম থেকে ফজরের আগে উঠেন, ফজরের নামাজ পড়েন, দেখবেন তারপরে এই সকালটা মনে হয় যে খুব ভালোই যায়। যদি আপনারা কি করেন, যদি সকাল সকাল ঘুমাতে যান, আবার সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়লে দেখবেন যে খুব ভালো ফিল হয়, তাই না? সো এই সকালে ঘুম থেকে ওঠা ব্যাপার আমাদের জন্য। কারণ কি, যত সময় যায় তত এই বাতাসটাও দূষিত বাতাস আসতে থাকে। যত সময় যায়, যত ভোরে যদি সুযোগ হয় কখনো ভোরে উঠে নিঃশ্বাস নেবেন, দেখবেন অন্যরকম ভালো লাগা কাজ করবে। বাইরে হাঁটবেন, অন্যরকম ভালো লাগা কাজ করবে। তখন ঘুম থেকে যদি আমরা সকাল সকাল উঠি, মাথার মধ্যে জড়তা থাকে না, আমরা যেকোনো একটা কাজের প্রতি, যে কাজটাই করি না কেন, ভালো ফোকাস দিতে পারি, আমাদের পুরো কনসেন্ট্রেশনটা আমরা সেদিকে রাখতে পারি।
more time for recovery. Early mornings give athletes more time for rest, stretching or recovery after intense training. এই যে কি করা যায়, যদি অ্যাথলেটদের ট্রেনিং শেষে আবার যদি ঘুম থেকে দ্রুত উঠে ডেইলি লাইফ অ্যাক্টিভিটিতে যদি এটা অভ্যস্ত হয়ে যায়, যে অ্যাডাপ্টেড হয়ে যায় ঘুম থেকে সকাল সকাল ওঠা, এই ক্ষেত্রে যদি কেউ ইনজুর্ডও হয়, যদি কারোর ওভারলোড হয়ে যায় ট্রেনিং এ, তার ক্ষেত্রেও এটা খুবই ইফেক্টিভ। শুধু ঘুমাইলেই যে শরীর ফিট হয়ে যায়, খুব রিকভারি হয় ব্যাপারটা এমন না। ঘুম ডেফিনেটলি ইফেক্টিভ, ডেফিনেটলি শরীরের জন্য প্রয়োজন, ক্লান্তি দূর করে, রিফ্রেশমেন্ট এনে দেয়, বাট পর্যাপ্ত পরিমাণ ঘুম দরকার। সেই সাথে আর্লি মর্নিং এ রেস করাটা, এটা রিকভারির জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি কারোর রিহ্যাবিলিটেশন প্রসেস চলে, অর্থাৎ যদি কেউ ইনজুর্ড থাকে, তার হালকা হালকা ধরেন সে অসুস্থতা থেকে রিকভারি করছে, ধীরে ধীরে যদি সে হাঁটতে চায় বা ধীরে ধীরে যদি সে রানিং করতে চায়, আবার পারফরমেন্স ইনক্রিজ করার জন্য, ফিট হতে চায়, তার জন্য এই আর্লি রেস খুবই গুরুত্বপূর্ণ। সকালে ঘুম থেকে উঠে সে যদি ওই টাইপের ট্রেনিং গুলা করে, তাহলে তার জন্য কি ওটা খুবই ইফেক্টিভ হয়। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার। অনেক সময় দেখা যায় যে আমরা লং টাইম প্র্যাকটিস করে থাকি। ধরেন আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন চ্যাম্পিয়ন্স লিগ চলছে, এর আগে বিপিএল একটা সিজন গিয়েছে, তার আগে বিপিএল এর আগে প্রত্যেকটা দল নিজেদের প্লেয়ারদেরকে ট্রেনিং করানোর জন্য ক্যাম্পে ডেকেছে, একটা লং টাইম ট্রেনিং হয়েছে। সো লম্বা একটা সময় তাদের কিন্তু গ্যাপ নাই। বাংলাদেশ টিম বাংলাদেশ থেকে বিপিএল শেষ করে সাথে সাথেই এই যে পাকিস্তান বলেন বা দুবাইয়ে বলেন, তারা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তারা লিভ করেছে দেশ থেকে, তারা কিন্তু রেস্টের সুযোগটা পায় না। এখন তাদের কিন্তু রিকভারি দরকার আছে। এই যে লোড যাচ্ছে একটার পর একটা টুর্নামেন্ট, এরপরে যখন টুর্নামেন্টটা শেষ করবে, তখন দেখবেন তারা ছুটিতে যাবে। কিভাবে ছুটি নিবে? তারা ওই টিম থেকে কয়েকদিনের ছুটি নিবে, কেউ বাইরের দেশে ট্যুরে যাবে, কেউ দেশে এসে গ্রামে যাবে, অবসর সময় কাটাবে, এরকম। তো তাদের জন্য আর্লি রেজিংটা খুব গুরুত্বপূর্ণ। ইমপ্রুভ ডিসিপ্লিন, যত আপনি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারবেন, এটা আপনার ডিসিপ্লিনে প্রভাব ফেলবে। ডিসিপ্লিন নরমালি যারা ইনডিসিপ্লিন দেখবেন তারা ইরেগুলার, তারা ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস সুন্দরভাবে বিল্ড আপ করে না, সুন্দরভাবে মেনটেন করে না, ঘুমায় খুব লেট নাইট, আবার খুব লেটে জেগে যায় ঘুম থেকে। সো দেখা যায় যদি কেউ 10টা 11টা 12টার সময় না, অনেক মানুষ দেখবেন যে অনেক রাত জেগে জেগে কাজ করে বা রাত জেগে জেগে অ্যাক্টিভিটিস করে এবং ঘুমায়, ঘুম থেকে ওঠে আবার অনেক লেটে, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। বেটার স্লিপ, early rise often get to bed earlier, ensuring they get adequate sleep. Adequate মানে পর্যাপ্ত, adequate sleep which is crucial for physical and mental recovery. আপনার যদি ফিজিক্যাল এবং মেন্টাল রিকভারি যদি আমাদের প্রয়োজন হয়, আমাদের যদি ফিজিক্যাল এবং মেন্টাল রিকভারি স্যার আমরা স্ক্রিনটা চাই, দেখা যাচ্ছে না স্যার, স্ক্রিনটা কি দেখা দেখতে যাচ্ছে না। এখন কি দেখতে পাচ্ছেন না? জি স্যার, দেখা না যাচ্ছে স্যার, তো, দেখা এখন যাচ্ছে না। স্যার দেখতে পাচ্ছি। হ্যালো, স্যার স্ক্রিন দেখা যাচ্ছে, ওনার হয়তো ফোনে প্রবলেম হচ্ছে স্যার। জি না স্যার, দেখা যাচ্ছে না তো স্যার। দেখা যাচ্ছে স্যার এবার দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে না। ওকে, হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে হতে পারে। ওকে, একটু খেয়াল করেন, বেটার স্লিপ। সো আগে যেটা বলছিলাম, দ্রুত বেডে যাওয়া, আর্লি টু বেড, যেটা বলছিলাম, এটা নিশ্চিত করতে হবে এবং এটাও এর সাথে সাথে এটাও নিশ্চিত করতে হবে ensuring they get adequate sleep.
তারা যেন এই যে স্পোর্টস পারসন তারা যেন পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে পারে, পর্যাপ্ত ঘুম তাদের জন্য যে দরকার সেটা যেন তারা পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে পারে, which is crucial for physical and mental recovery, যেটা ফিজিক্যাল এবং মেন্টাল রিকভারির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সারাদিন অফিস করেছেন, কাজ করেছেন, যে কোনো সারাদিনের অ্যাক্টিভিটিস করেছেন, এখন যদি আপনারা ঠিকমতো না ঘুম পান তাহলে কি আপনার রিকভারিটা ঠিকমতো হবে? একটু রেসপন্স করেন। বুঝতে পেরেছেন? যদি সারাদিন পরে কষ্ট করছেন, এখন যদি ঘুমটা ঠিকমতো না পান, যদি তাহলে ঠিকমতো ঘুমাতে না পারলে কিন্তু আপনার ফিজিক্যাল রিকভারি বলেন আর মেন্টাল রিকভারি বলেন কিছুই হবে না। অনেক সময় হয় না আমাদের, দেখবেন যে অফ ডেতে যখন অফিসে ডাকে, যারা অফিস করেন ফিল করবেন, যাদেরকে অফ ডেতে অফিসে ডাকে সেই সময়টা কেমন লাগে? একটা সপ্তাহ পর যারা একদিন বা 2 দিন ছুটি পান, ওই ছুটির আগের দিন কিন্তু খুবই ভালো লাগে যে কালকে ছুটি, লাস্ট অফিস ডেতে। বাট যদি অফ ডেতে যদি আবার অফিসে ডাকে, দেখবেন মনে হয় যে আরো মেন্টালি টায়ার্ড হয়ে গিয়েছেন, মেন্টালি মানে ক্লান্ত বেশি হয়ে যায়, ইভেন ফিজিক্যালি আর ভালো লাগে না যে অফিস করতে। এইগুলা ঘুমের সাথেও সম্পৃক্ত, ঘুমের সাথে আমাদের রিকভারি প্রসেসটাও রিলেটেড। ইনহেন্সড নিউট্রিশন with extra time in the morning, athletes can have a healthy balanced breakfast to fuel their bodies for the day ahead. এই যে এক্সট্রা টাইম ইন দ্য মর্নিং যেটা বলা হচ্ছে, মর্নিং এ আপনি যদি না ঘুমায় আর্লি রেস্ট করেন, এই সময় অ্যাথলেটরা কি করে, তারা হেলদি ব্রেকফাস্ট খায়। নরমালি খেয়াল করবেন যেমন ছোলা, বাদাম, কিশমিশ, খেজুর, কলা, এরকম অ্যাথলেটরা কিন্তু তাদের ট্রেনিং শেষে এরকম খাবার খায়। এই ট্রেনিং শেষে এরকম ব্রেকফাস্ট করে, যেটা কিন্তু এই যে নিউট্রিশনটাকে ডেভেলপ করে, তাদের নিউট্রিশনটা ডেভেলপ করে। বলেছে এই ব্যালেন্স ব্রেকফাস্ট টু ফুয়েল দেয়ার বডিজ ফর দ্য ডে অ্যাহেড। এই সারা দিনের পরবর্তী যে অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিস করতে তাদের এই সকালের যে খুব হেলদি ব্রেকফাস্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাদেরকে বুস্ট করে। বুস্টেড এনার্জি লেভেলস স্টার্টিং দ্য ডে আর্লি ক্যান lead to a higher energy level throughout the day, helping athletes stay active and alert. এই যে অ্যাথলেটদের এনার্জি লেভেলটাকে আরো বুস্টেড করে। কিভাবে বুস্ট করে? সকালটা যখন ভালো যায়, দেখবেন সারা দিনটা আপনার ভালো যায়। অনেকে বলে যে, আপনারা একটা প্রবাদ হয়তো শুনেছেন যে সকালের সূর্য দেখে বোঝা যায় যে দিন কেমন যাবে। আমার নিজের সকালটাই যদি ভালো যায়, সকালটাই যদি ভালোভাবে কাটে, তাহলে দেখবেন সারা দিনটাই ভালোভাবেই যাচ্ছে, সেটাই বোঝানো হচ্ছে। লেস স্ট্রেস বাই waking up early, athletes have time to organize their day, reducing last minute rushes and stress. বলছে by waking up early, খুব দ্রুত ঘুম থেকে ওঠা, athletes have time to organize their day. অ্যাথলেটসরা কি করে, তারা সময় পায় তাদের এই সারা দিনটাকে অর্গানাইজ করতে, সারা দিনটাকে সাজাতে গোছাতে যথেষ্ট সময় পায়। রিডিউসিং লাস্ট মিনিট রাশ এন্ড স্ট্রেস। অনেক সময় হয় না যে আপনার অফিস হচ্ছে 10টায়, আপনি ঘুম থেকে উঠেছেন 9:40-এ, 9:40 থেকে এই 20 মিনিট আপনার কেমন যায়? খুব তাড়াহুড়ো করে অফিসে যাই না আমরা? আবার আপনার ধরেন, বাট আর যদি আপনি খুব ঘুম থেকে রাইট টাইমে ওঠেন, আর্লি মর্নিং উঠেন, দেখবেন আপনি আবার দিনেরও বাসার অনেক কাজ করতে পারছেন, এছাড়া নিজেও অনেক অ্যাক্টিভিটিস করতে পারছেন, বাসায় এক্সট্রা অ্যাক্টিভিটিস করতে পারছেন সুন্দরভাবে। মর্নিং এক্সারসাইজ বলেন বা অন্যান্য অ্যাক্টিভিটিস বলেন, সবকিছু করতে পারছেন, আবার রাইট টাইমেও আপনি অফিসে যেতে পারছেন। এটা কি করে, আমাদের স্ট্রেসটাকে কমায়, আমাদের চাপ কমিয়ে দেয়। বাট আমরা যদি এই সময়টা ঘুমের মাধ্যমে কাটাই, তখন কি হয়ে যায়, আমাদের দেখবেন যত দিন যাবে তত স্ট্রেসটা বেশি হতে থাকে, কারণ কাজগুলো আমরা সময় মতো করতে পারি না।
আমরা যদি কাজগুলো সময় মতো না করতে পারি আমাদের কি হয়, লাস্ট মিনিট পর্যন্ত আমাদের রাশ যায়, লাস্ট মিনিট পর্যন্ত খুব তাড়াহুড়ো যায়, সেটাই বলা হচ্ছে। সো এই পয়েন্টগুলা কি বুঝতে পেরেছেন সবাই? রাইট, দ্য বেনিফিটস অফ আর্লি রাইজিং ফর আ স্পোর্টসম্যান। পয়েন্টগুলা খেয়াল রাখবেন, পয়েন্টগুলা মুখস্থ করে ফেলবেন। ইনক্রিজড প্রোডাক্টিভিটি, বেটার ফোকাস, more time for recovery, improved discipline, better sleep, enhanced nutrition, boosted energy levels, stress, less stress. শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, নাও খেয়াল করেন, what are the formal and informal greetings in the scout norm? এই যে স্কাউটের যে অ্যাক্টিভিটিস গুলো হয়, বেস স্কাউট নর্ম যেটাকে আমরা বলি, এই স্কাউট নর্মের কিছু ফর্মাল এবং ইনফর্মাল কি আছে। স্কাউট অ্যাক্টিভিটিস, স্কাউট নিয়ম, স্কাউট আদর্শ যেটাই বলি না কেন, স্কাউট সিম্বল যেটাই বলি না কেন, এগুলার কিছু ফর্মাল এবং ইনফর্মাল গ্রিটিংস আছে। অর্থাৎ আপনি মানুষকে কিভাবে অভিবাদন জানাবেন বা মানুষের সাথে কিভাবে স্টার্ট করবেন, কথাবার্তা স্টার্ট করবেন, গ্রিটিংস আমরা বলি না, সবাইকে সালাম দেওয়া, গুড মর্নিং বলা, এই টাইপের কিছু অ্যাক্টিভিটিস স্কাউটেও চলে। স্কাউট এটার মধ্যে কিছু ফর্মাল আছে আবার কিছু ইনফর্মাল আছে। আমরা যদি ফর্মাল গ্রিটিংসটা একটু খেয়াল করি, স্কাউট স্যালুট, স্কাউটের যে স্যালুট এটা কিন্তু ফর্মাল, ঠিক আছে। এরপরে যদি দেখেন বি প্রিপেয়ার্ড, বি প্রিপেয়ার্ড যেটা স্কাউটের মোটো, সব সময় প্রস্তুত থাকা, এটা হচ্ছে ফর্মাল, ফর্মাল নর্ম, স্কাউটের ফর্মাল আদর্শ, ফর্মাল গ্রিটিংস। হ্যান্ডশেক, স্কাউটের এক ধরনের হ্যান্ডশেক রয়েছে, সেটা কি করে, স্কাউটকে সিম্বলাইজ করে, স্কাউটকে সিম্বলাইজ করে, স্কাউটকে প্রমোট করে। এইগুলা হচ্ছে ফর্মাল গ্রিটিংস। স্কাউট স্যালুট, বি প্রিপেয়ার্ড, হ্যান্ডশেক। এখন যদি আমরা ইনফর্মাল গ্রিটিংস এর কথা বলি, দেখেন যে হ্যালো অর হাই, কোন একজন স্কাউট আর একজন স্কাউটকে বলছে, বা তাদের লিডার অন্য স্কাউটদেরকে বলছে হাউ আর ইউ স্কাউট, সবাই কেমন আছো। স্কাউট লিডাররা বলতে পারে অন্য স্কাউটদেরকে যখন কথা বলে, ঠিক আছে, গুড মর্নিং, ইভিনিং, গুড ইভিনিং স্কাউট, গুড মর্নিং, গুড আফটারনুন, এই টাইপের ল্যাঙ্গুয়েজ। এইগুলা হচ্ছে কি ইনফর্মাল। বাট ইন ফর্মাল ল্যাঙ্গুয়েজের মধ্যে যে তিনটা আছে খুবই গুরুত্বপূর্ণ, স্কাউট স্যালুট, ফর্মাল গ্রিটিংস এর মধ্যে আপনি কাউকে কোন স্কাউটের সাথে দেখা হলো, স্কাউট স্যালুট যেটা, সেই স্কাউট স্যালুটটা দিলেন, সেটা হচ্ছে ফর্মাল গ্রিটিংস। বি প্রিপেয়ার্ড থাকা, ঠিক আছে, সেটা হচ্ছে স্কাউটের ফর্মাল গ্রিটিংস, অর্থাৎ যখন কোনো কমান্ড দিল কমান্ডের সাথে সাথে রেডি থাকা। হ্যান্ডশেক করা, স্কাউটের হ্যান্ডশেক আগেও বলেছিলাম আপনাদের, স্কাউটিং যে ইটা ছিল ওখানে বলেছিলাম, স্কাউটের হ্যান্ডশেক আমাদের দেশে নর্মাল ওয়েতে হ্যান্ডশেক করে, বাট অরিজিনালি স্কাউটের রুলস এর যে হ্যান্ডশেক সেটা আমাদের দেশে আমরা ফলো করি না। তাহলে স্কাউটের এই কোশ্চেনটা বুঝতে পেরেছেন? স্কাউট যে আদর্শ রয়েছে, সেই আদর্শ বা স্কাউট যে নিয়ম রয়েছে, সেই নিয়মের ফর্মাল এবং ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। এখন আর একটা কোশ্চেন একটু খেয়াল করুন, ডিসক্রাইব দ্য জব প্রসপেক্ট অফ ফিজিক্যাল এডুকেশন ইন হোম অর অ্যাব্রড। আমাদের এই যে ফিজিক্যাল এডুকেশন, এটা যে জব সেক্টরস গুলা রয়েছে, জব ফিল্ড গুলা রয়েছে, সেটা আমাদের দেশে কেমন বা বিদেশে কেমন, এটা নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। আমি অনেকগুলা পয়েন্ট দিয়েছি, আপনারা এখান থেকে পছন্দ মতো পয়েন্টগুলা দিয়ে দিবেন। একটা হচ্ছে ইন্টারন্যাশনালটাও আমি দিয়েছি, এখানে বলা হয়েছে এই কোশ্চেনটা এরকম প্রিভিয়াস কোশ্চেনে ছিল এরকম, হোম ওর অ্যাব্রড, দেশেরটাও হতে পারে অথবা বিদেশিটা হতে পারে। আমি এখানে দুটাই দিয়েছি যাতে করে আপনাদের দুটাই জানতে সুবিধা হয়, খুব ইজি। ডোমেস্টিক বা হোম জব প্রসপেক্ট, আমাদের দেশের যে জব ফিল্ড রয়েছে কি কি আছে একটু যদি আপনারা বলেন, একটু বলতে পারবেন কেউ? আপনারা জানেন অনেকেই, তারপরে একটু যদি বলেন দেখি আমরা মিলাবো আপনাদের সাথে মিলে কিনা।
Sir, firstly, physical education teacher. টিচার Sir, BKSP sir, instructor বা others কিছু BKSP সম্পর্কিত। বিকেএসপির জি স্যার, BKSP তে ওদের জন্য আচ্ছা একটা পোস্ট আছে আমার স্যার মনে তারপরে নেই, ইনস্ট্রাক্টর। আচ্ছা ইনস্ট্রাক্টর অনেক জায়গাতে আছে, আপনি ইনস্ট্রাক্টর বললেই হবে। ফিজিক্যাল এডুকেশন টিচার, স্যার ইনস্ট্রাক্টর, টিচার, দেন স্যার এই লেকচারার, স্যার বিভিন্ন ইউনিভার্সিটির আচ্ছা লেকচারার। লেকচারার কাইন্ড অফ টিচার। জি স্যার। স্যার কোর্স প্রফেশনও আছে স্যার। স্যার ফিটনেস ট্রেনার। নাইন সাথে যেটা বলছিলেন টিচার, দ্যাট মিন ফিজিক্যাল এডুকেশন টিচার, এটা স্কুল কলেজ বা যেখানেই বলেন না কেন। স্পোর্টস কোচ, কোচ আছে না, বিভিন্ন গেমস এর কোচিং করানো হয়, জি স্যার। বিভিন্ন টিমের কোচ। ফিটনেস ট্রেনার, ফিজিক্যাল এডুকেশন টিচাররাও কিন্তু আমাদের ফিজিক্যাল এডুকেশন পড়ে কিন্তু ফিটনেস ট্রেনার হওয়া যায়। যারা গাইডলাইন দেয় ফিটনেস রিলেটেড, জিমে বলতে পারেন, পার্সোনাল ট্রেনারও বলতে পারেন। স্পোর্টস নিউট্রিশনিস্ট, হেলথ স্পেশালিস্ট with additional qualifications, the professionals can work as nutritionists, advising athletes and clients on diet and exercise for improved performance. তবে এই নিউট্রিশনিস্ট হতে গেলে আপনাকে সরাসরি এই অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স বা ফিজিক্যাল এডুকেশনের উপরে অনার্স করলে হবে না। সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে নিউট্রিশনের উপরে পড়াশোনা করতে হবে। স্পোর্টস নিউট্রিশনের উপরে মাস্টার্স করতে হতে পারে, স্পোর্টস নিউট্রিশনের উপরে পিএইচডি করতে হতে পারে। বুঝতে পেরেছেন? স্যার আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে ফিজিক্যাল, থ্রু দ্য ফিজিক্যাল এডুকেশন। স্যার, জি বলেন। এই স্যার অ্যাথলেটস হওয়া যায়, অ্যাথলেটস। সেটা নরমালি, সেটা তো প্লেয়ারটা তো প্রফেশনাল, হ্যাঁ ঠিক আছে, সেটা বলতে পারেন, বাট ওটা তো লং টাইমের জন্য না। বুঝতে পেরেছেন? আপনি তো লং টাইমের জন্য এটা মানে প্রত্যাশা কি আর কি ফিজিক্যাল এডুকেশন। আপনি ফিজিক্যাল এডুকেশন তো আমাদের দেশে ওই 6, 7, 8 এ পড়ে তো মানুষ স্বপ্ন দেখে না। আমরা এই অনার্স লেভেল বা অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে এসে এই টাইপের কোর্স করে আমরা স্বপ্ন দেখি ভবিষ্যতে কি করব, আমাদের প্রত্যাশা কি থাকে। এখন কি কারোর প্রত্যাশা আছে যে আপনারা অ্যাথলেট হবেন? নিশ্চয়ই না। ওই হিসাবটা একটু ডিফারেন্ট। স্পোর্টস নিউট্রিশনিস্ট, যদি কেউ স্পোর্টস নিউট্রিশনিস্টের উপরে মাস্টার্স করে, পিএইচডি করে, তাহলে সে কিন্তু অটোমেটিকলি সে হচ্ছে এটার কনসালটেন্ট হতে পারবে, স্পোর্টস নিউট্রিশনের উপরে স্পেশালাইজড হয়ে যাবে ফিজিক্যাল এডুকেশনের মাধ্যমে। ওকে, স্যার কমেন্ট্রেটর হইতে রিক্রিয়েশনাল পারে না ডিরেক্টর, স্যার? কমেন্ট্রেটর, কমেন্টেটর, এটার জন্য আপনি ফিজিক্যাল এডুকেশন না পড়লেও হবে। কমেন্টেটর এটা আপনি ফিজিক্যাল এডুকেশন না পড়লেও হওয়া যায়। কমেন্টেটর হতে গেলে আপনার আদার্স কিছু বৈশিষ্ট্য লাগে, সেটা একটু খেয়াল করেন। Recreational director, PE professionals can also work in community centers, organizing sports events, fitness classes and recreational programs for different age groups. হতে পারে বিভিন্ন কমিউনিটি সেন্টার বা বিভিন্ন জায়গাতে কি করতে পারে, রিক্রিয়েশনাল ডিরেক্টর হিসেবে কাজ করতে পারে। কোন একটা স্পোর্টস ফেস্টিভ্যাল হচ্ছে, সেখানে এই প্রফেশনাল ফিজিক্যাল এডুকেশন প্রফেশনাল, ধরেন আপনার এলাকায় একটা কমিউনিটি সেন্টারে বা একটা মাঠে বা একটা জায়গাতে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে, বাট তারা জানে না কিভাবে করবে। সো ফিজিক্যাল এডুকেশন প্রফেশনালস কিন্তু সেখানে হেল্প করতে পারে, গাইড করতে পারে, ফিটনেস ক্লাস নিতে পারে, রিক্রিয়েশনাল প্রোগ্রাম বা ওই যে স্পোর্টস অ্যাক্টিভিটিস করতে পারে, অর্গানাইজিং ইভেন্টস, বিভিন্ন ইভেন্টস কিন্তু ফিজিক্যাল এডুকেশন স্পেশালিস্ট করতে পারে। আপনারা এই কোর্সটা করছেন, অনেক কিছুই শিখছেন, শেখার চেষ্টা করছেন। আপনাদের এলাকায় যদি অ্যানুয়াল স্পোর্টস হয় কোন স্কুল কলেজে, সেখানে ফিজিক্যাল এডুকেশন টিচার না থাকলে
আপনারা কিন্তু সেটা চালাতে পারবেন, অর্গানাইজ করতে পারবেন। আপনার গ্রামেও যদি 26শে মার্চ, 16ই ডিসেম্বর বা অন্যান্য দিনগুলাতে যদি এরকম কোনো রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস আপনারা করতে চান গ্রামবাসীর জন্য, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা এখানে লিড দিতে পারবেন। স্পোর্টস থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন। সো SAMPI graduates specialized in injury prevention and recovery, working in clinics, hospitals and sports team to help injured athletes recover. অর্থাৎ এক্ষেত্রে শুধু ফিজিক্যাল এডুকেশনটা কিন্তু অনেক বড় একটা এরিয়া। এটার মধ্যে প্রত্যেকটা স্পেসিফিক পার্ট আবার অনেক ডিটেল যারা জানে, যেমন এখান থেকে আপনি বাংলাদেশে ফিজিক্যাল এডুকেশনের যে সিস্টেম, ফিজিক্যাল এডুকেশন বাংলাদেশে পড়ছেন, এখান থেকে যখন আপনি মাস্টার্স করবেন, বাংলাদেশে আপনি অনেকগুলা সাবজেক্ট পড়ছেন, বাট বাইরের দেশে যখন মাস্টার্স করবেন তখন দেখা যাবে আপনি স্পোর্টস বায়োমেকানিক্স, স্পোর্টস সাইকোলজি, স্পোর্টস সোসিওলজি, স্পোর্টস ট্রেনিং, সায়েন্স অফ স্পোর্টস ট্রেনিং, অ্যাথলেটিক্স, এরকম স্পেসিফিক কিছু কিছু বিষয়ের উপরে আপনাকে মাস্টার ডিগ্রি করতে হবে। সো যে কারণে তখন কিন্তু আপনার এরিয়াটা আরো স্পেসিফিক হয়ে যায়। আর এখন আপনি ফিজিক্যাল এডুকেশন করছেন মানে আপনাকে অনেকগুলো সাবজেক্ট পড়তে হচ্ছে। সো এই যদি পরবর্তীতে কেউ ফিজিওথেরাপি নিয়ে পড়াশোনা করে, আমাদের দেশে অবশ্য ফিজিওথেরাপিতে অনার্স মাস্টার্স রয়েছে, তো কেউ যদি এটা নিয়ে পড়াশোনা করে তাহলে কিন্তু এই যে ইনজুরি প্রিভেনশনের কাজেও তারা করতে পারে, ফিজিওথেরাপিস্ট হিসাবে কাজ করতে পারে। আমাদের দেশেও বিভিন্ন টিম, বিভিন্ন ক্লাব কিন্তু ফিজিওথেরাপিদের নিয়োগ দেয়, ইভেন বিভিন্ন ক্লিনিক গুলোতেও, হসপিটাল গুলোতেও ফিজিওথেরাপিস্টদের কিন্তু প্রফেশনালস রয়েছে। ইন্টারন্যাশনাল অ্যাব্রড জব প্রসপেক্ট আমরা যদি একটু দেখি। জি বলেন স্যার। এই যে ব্যাচেলর অফ ফিজিওথেরাপিস্ট যেটা এই যে পঙ্গু হসপিটালে করা হয় স্যার, সেটাই তো, তাই না স্যার? এই যে ফিজিওথেরাপির কথাটা যে বলছেন এটা স্যার, হচ্ছে, সেটা কি এইটা নাকি? এটা ইউনিভার্সিটিতেও আছে, আমাদের যশোর ইউনিভার্সিটিতেও আছে ফিজিওথেরাপিস্ট, ফিজিওথেরাপি, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি। স্যার ফিজিওথেরাপিস্টরা কি ডাক্তার? আবার ঢাকাতে সাভারেও আছে ফিজিওথেরাপি কলেজ আছে। স্যার যারা ব্যাচেলর অফ ফিজিওথেরাপি করে ওনারা কি ডাক্তার নাকি? ওটা কাইন্ড অফ ডক্টরেট কোর্স। ফিজিওথেরাপিস্টরা ডাক্তার নরমালি ওই যে ফিজিওথেরাপিস্টরা ডাক্তার হিসাবে কাজ করতে পারে না, তারা ডাক্তার লিখতে পারে না, বুঝতে পেরেছেন? বাট ডাক্তারের ভূমিকা পালন করে। ডাক্তার লিখতে পারে শুধুমাত্র এমবিবিএস ডিগ্রিধারী, তাদেরকে অফিসিয়াল আছে যে তারা ডাক্তার লিখতে পারে। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে। ইন্টারন্যাশনাল পিই টিচার, অনেক ইন্টারন্যাশনাল পিই টিচার আছে, আমাদের দেশেও আছে, দেশের বাইরেও আছে, যে অ্যাব্রোড যে জব যে প্রসপেক্ট গুলো আমরা একটু খেয়াল করি। স্পোর্টস কোচ ইন ফরেন টিম অর একাডেমিক্স, বিভিন্ন বিদেশে বা বাইরের দেশে হচ্ছে স্পোর্টস কোচ হিসাবে কাজ করা, ফিটনেস ইন্ডাস্ট্রিতে কাজ করা। গ্লোবাল ফিটনেস ইন্ডাস্ট্রি ইজ বুমিং with opportunities for PE professionals to work in gyms, wellness centers. বিভিন্ন ফিটনেস ইন্ডাস্ট্রি বলতে বাংলাদেশের বা বাইরের দেশে অনেক জিম বা ইন্ডাস্ট্রি আছে যেখানে ফিটনেস নিয়ে মানুষ কাজ করে, ফিটনেস কোর্স করে, সেই জায়গাগুলোতেও এই PE প্রফেশনালসদের কাজ করার সুযোগ আছে। স্পোর্টস ম্যানেজমেন্ট, এর আগেও বলছিলাম যেটা, অর্গানাইজিং বিভিন্ন ভেরিয়াস টাইপস অফ ইভেন্ট। পার্সোনাল ট্রেনার অ্যাব্রোড, বাইরের দেশে কারোর পার্সোনাল ট্রেনার হিসাবেও কাজ করা যেতে পারে। ফিজিক্যাল এডুকেশন যিনি জানেন, যার ভালো নলেজ আছেন, তিনি কিন্তু পার্সোনাল ট্রেনার হিসাবেও কাজ করতে পারেন। আমাদের দেখবেন যে যারা বিশেষ করে সেলিব্রিটি টাইপ থাকে তাদের পার্সোনাল ট্রেনার থাকে, তারা যদি অ্যাক্টিভিটিস করে, ফিটনেস রিলেটেড অ্যাক্টিভিটিস করে, পার্সোনাল ট্রেনারের মাধ্যমে তারা করে থাকে। স্পোর্টস ডিপ্লোমেসি এন্ড ডেভেলপমেন্ট, সাম PE professionals work with international organizations like the UN or NGOs
to promote sports and physical activity in underdeveloped areas, contributing to community development. আমাদের বিভিন্ন দেশে ইউনাইটেড নেশনের মাধ্যমে হতে পারে অথবা আদার কোনো এনজিওর মাধ্যমে হতে পারে, যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ফিজিক্যাল ফিটনেস গুলাকে প্রমোট করে থাকেন, এরকম এনজিও গুলাতেও কিন্তু কাজের সুযোগ থাকে। ধরেন আনডেভেলপমেন্ট বা আন্ডার ডেভেলপড কান্ট্রি গুলাতে যে তাদেরকে কিভাবে সুস্থ থাকা যায়, সুস্বাস্থ্যের সাথে জীবনযাপন করা যায়, তো সেইগুলোর গাইডলাইন কিন্তু এই স্পোর্টস প্রফেশনাল বা পি প্রফেশনালস এর মাধ্যমেও হয়ে থাকে। প্রিভিয়াস একটা কোশ্চেন আসছিল এমনটা, রাইট এ প্যারাগ্রাফ অন ফিজিক্যাল এডুকেশন। আমার মনে হয় আপনারা যেহেতু ফিজিক্যাল এডুকেশনেই পড়ছেন, সো এটা সম্পর্কে আপনাদের লিখতে অসুবিধা হওয়ার কথা না। আমরা একটু অ্যাট এ গ্লান্স একটু দেখি। ফিজিক্যাল এডুকেশন ইজ অ্যান এসেনশিয়াল ইম্পর্টেন্ট, আপনারা এখানে কয়েকটা সংজ্ঞাও দিয়ে দিতে পারেন, বাট প্যারাগ্রাফের মতো করে। কম্পোনেন্ট অফ a well-renowned education focusing on developing physical fitness, motor skills, and overall health. It promotes the importance of regular physical activity, teamwork, and healthy living through a variety of sports, exercises, and activities. PE, a PE means physical education, okay? PE helps students improve strength, coordination, flexibility, and endurance. It also fosters mental well-being by reducing stress and building confidence. In addition to physical skill, PE, physical education, teaches valuable life lessons such as discipline, cooperation, and goal setting. By encouraging lifelong physical activity, physical education plays a critical role in shaping a healthy, active society. এই টার্মগুলা কি বুঝতে পেরেছেন? কোন জায়গাতে অসুবিধা আছে? জি না স্যার। খুব সহজ ভাষায় দেওয়া আছে। ফিজিক্যাল এডুকেশন আমাদের কি কি কাজে আসে, কি কি ডেভেলপমেন্ট করে, কোন টাইপের অ্যাক্টিভিটিস আমরা করি, আমাদের কি কি লেসন দেয়। এই যে বলা হচ্ছে পিইটিসিস, ফিজিক্যাল এডুকেশন আমাদেরকে শিক্ষা দেয় ভ্যালুয়েবল লাইফ লেসনস, খুবই গুরুত্বপূর্ণ এবং কি মানে আমাদের জীবন সম্পর্কিত অনেক মানে জীবনের সাথে সম্পর্কিত লেসন দেয়, গুরুত্বপূর্ণ লেসন সাচ অ্যাজ ডিসিপ্লিন, কোঅপারেশন and goal setting. By encouraging lifelong physical activity, physical education plays a critical role in shaping a healthy, active society. একটা হেলদি এবং অ্যাক্টিভ সোসাইটিকে বিল্ড করতে, রান করতে এই ফিজিক্যাল এডুকেশন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ক্রিটিক্যাল রোল প্লে করে, শেপিং, গঠন করে। তারা একটা অ্যাক্টিভ সোসাইটি বা হেলদি সোসাইটিকে শেপ করতে সাহায্য করে, খুব সুন্দর আকৃতি দিতে সাহায্য করে, সুন্দরভাবে এগিয়ে যেতে সাহায্য করে ফিজিক্যাল এডুকেশন। আমরা যদি পরের কোশ্চেনটা দেখি, রাইট আ ওপেনিং আ ফেসবুক অ্যাকাউন্ট। আপনারা এটা অনেকেই জানেন, বাট ব্যাপার হচ্ছে প্রসেসটা অনেকে জানেন, বাট এটা কেমন হয় মুখস্থ নাই। আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে যে অপশন সামনে আসে সেই অপশনগুলো আপনারা কমপ্লিট করেন, আমরা কমপ্লিট করে থাকি, রাইট? বাট আমরা এইটা যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু আমরা আবার লিখতে পারবো না। কি কি করতে হবে? সবাই কি দেখতে পাচ্ছেন আর আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। এখানে ইংরেজিতে মূলত আপনাদের এই কোর্সটাতে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেন আপনারা একটু ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারেন। সো এখানে বলা হচ্ছে যে ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে হয় সেটা নিয়ে আপনাদের সেটা লিখতে বলা হচ্ছে। রাইট দ্য প্রসেস, প্রক্রিয়া লিখুন অফ ওপেনিং আ ফেসবুক অ্যাকাউন্ট। একটা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করার যে প্রসেস বা প্রক্রিয়া সেটা লিখুন। এখন আমরা মোবাইলে একটার পর একটা অপশন আসে, তখন আমরা ফিল আপ করি, বাট আমরা যদি একটু মনে রাখি তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হয়। Opening a Facebook account is simple and can be done by following these steps.
খুবই সিম্পল, এবং এটা কিভাবে সম্ভব, এই নিচের স্টেপগুলা যদি করা যায়, আমরা ফলো করি, তাহলে খুব সহজে আমরা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারি। একটু দেখেন, ভিজিট দ্য ফেসবুক ওয়েবসাইট অর অ্যাপ। ওয়েবসাইট অথবা অ্যাপ আপনারা কি করতে পারেন, ভিজিট করতে পারেন। দেন ক্লিক অন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। নিউ অ্যাকাউন্টে ক্রিয়েট করতে হয়। এন্টার দ্য পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশনের মধ্যে অনেকগুলো ইনফরমেশন থাকে। ফিল ইন দ্য রিকোয়ার্ড ফিল্ডস। এই যে প্রয়োজনীয় যে এগুলা থাকে, দেখেন ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম, মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, জেন্ডার, এই টাইপের অ্যাক্টিভিটিস থাকে। এরপরে দেখেন ক্লিক অন সাইন আপ। সাইন আপে ক্লিক করতে হয়। আফটার ফিলিং আউট ইউর ইনফরমেশন, ক্লিক দ্য সাইন আপ বাটন টু প্রসিড। সাইন আপ বাটন ক্লিক করলে সামনের দিকে এগিয়ে যায়। ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। ইমেল অর ফোন ভেরিফিকেশন। ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করতে হয়। দেন সেট আপ ইউর প্রোফাইল। প্রোফাইল সেট করতে হয়। কিভাবে? প্রোফাইল পিকচার, কভার ফটো, প্রোফাইল ইনফরমেশন, এই টাইপের দিয়ে, যেমন প্রোফাইল পিকচার আপলোড করতে হয়, কভার ফটো আপলোড করতে হয়। অ্যাড প্রোফাইল ইনফরমেশনের ক্ষেত্রে কিছু থাকে, অ্যাড ডিটেইলস লাইক ইউর ওয়ার্ক, এডুকেশন, হবিস এন্ড ইন্টারেস্ট। ইউ ক্যান ফিল দিস আউট লেটার ইফ ইউ প্রিফার। যদি আপনি এটা পরে চান, তাহলে পরবর্তীতেও আপনারা এটা এই টাইপের এগুলা ফিল আপ করতে পারেন। ফাইন্ড এন্ড অ্যাড ফ্রেন্ডস, এরকম একটা অপশন থাকে। আপনাদের নতুন অ্যাকাউন্ট খুললে এরকম আসে কিনা একটু খেয়াল করবেন। ফাইন্ড এন্ড অ্যাড ফ্রেন্ডস, যখন আপনি নতুন অ্যাকাউন্ট করবেন, আপনাকে এরকম একটা অপশন থাকবে। ফেসবুক মে সাজেস্ট ফ্রেন্ডস বেসড অন ইউর কন্ট্যাক্টস অর ইন্টারেস্ট। ইউ ক্যান অ্যাড ফ্রেন্ডস বাই সেন্ডিং ফ্রেন্ড রিকোয়েস্ট টু স্কিপ দিস স্টেপ অ্যান্ড ডু ইট লেটার। আপনারা এইটা চাইলেও ওই সময় ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময়ও স্কিপ করতে পারেন, অথবা ওই সময় ফেসবুক কিছু সাজেস্ট করে আপনার পরিচিত মানুষদেরকে, তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। অ্যাডজাস্ট ইউর প্রাইভেসি সেটিং। প্রাইভেসি সেটিংস গুলা সেট করতে হয়। আফটার ক্রিয়েটিং ইউর অ্যাকাউন্ট, ইটস আ গুড আইডিয়া টু গো টু দ্য প্রাইভেসি সেটিংস অ্যান্ড অ্যাডজাস্ট হু ক্যান সি ইউর পোস্ট, পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড ফ্রেন্ড লিস্ট। অনেকে দেখবেন প্রোফাইল লক করে রাখে, অনেকে দেখবেন যে অনেক অপশন থাকে যেটা কেউই দেখতে পায় না, শুধু অনলি মি করে রাখে। কিছু কিছু অপশন থাকে যে কে আপনার পোস্ট দেখতে পারবে, আপনি যদি পাবলিক করে দেন, পাবলিক সবাই দেখতে পাবে। ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করা যায়, যে ফ্রেন্ডরা দেখতে পারবে, যারা ফ্রেন্ড নাই তারা দেখতে পারবে না, এমন করা যায়। আর ফ্রেন্ডরাও দেখতে পারবে। এরকম বিভিন্ন প্রাইভেসি সেটিংস রয়েছে। নাম্বার 9, স্টার্ট ইউজিং ফেসবুক। স্টার্ট ইউজিং ফেসবুক এর পরে, নাও ইউ আর রেডি টু ইউজ ফেসবুক। ইউ ক্যান পোস্ট আপডেটস, like, comments, share content and interact with others. আপনি এরপরে করতে পারেন, পোস্ট পারেন, লাইক, কমেন্ট, শেয়ার, বিভিন্ন কন্টেন্ট গুলোর সাথে ইন্টারেক্ট উইথ আদার্স, অন্য মানুষের সাথেও ইন্টারেক্ট করতে পারেন বাই ইউজিং ফেসবুক। বাই ফলোইং দিস স্টেপস, ইউ ক্যান ইজিলি ওপেন আ ফেসবুক অ্যাকাউন্ট এন্ড স্টার্ট কানেক্টিং উইথ পিপল। আপনি এই উপরের যে স্টেপ গুলা রয়েছে, এগুলা ফলো করে, খুব অনুসরণ করে, খুব সহজেই ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন, এবং এটা ফেসবুক অ্যাকাউন্ট চালু করতে পারেন, এবং অন্যদের সাথে সংযুক্ত হতে পারেন যারা ফেসবুক ইউজ করে। তাহলে ফেসবুক ওপেনিং কিভাবে করতে হয় আমরা সবাই জানি। আপনাদের কাছে সাজেশন থাকবে এটা, যে আপনারা একটু চেষ্টা করবেন এটার প্রসেসটা একটু সিরিয়ালি, যদি যতটুকু সম্ভব মনে রাখা যায় পয়েন্টগুলা সিরিয়ালি, কিসের পরে কি করতে হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছেন? হ্যালো, জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, বিস্তারিত তো এখন লেখা আমরা আরেকটা করি, একটু খেয়াল করো। স্টেট দ্য সিগনিফিকেন্স অফ। বিস্তারিত আপনারা পয়েন্টগুলা লিখলে, যদি মন চায় যে বিস্তারিত এক লাইন করে লিখবেন, লিখতে পারেন। তবে এই টাইপের কোশ্চেন গুলো সাধারণত 5 মার্ক থেকে 6 মার্কের কোশ্চেন থাকে। স্টেট দ্য সিগনিফিকেন্স অফ
স্পিকিং স্কিল ইন ইংলিশ ইন দ্য স্পোর্টস ওয়ার্ল্ড, এই যে সারা বিশ্বে এই যে মানে ক্রীড়া বিশ্বে, যেটা স্পোর্টস ওয়ার্ল্ড, ক্রীড়া বিশ্বে সিগনিফিকেন্ট অফ স্পিকিং স্কিল ইন ইংলিশ, ইংলিশের যে গুরুত্বপূর্ণ যে স্পোকেন যে স্কিল, এটার গুরুত্বটা লিখতে বলা হচ্ছে। সো স্পিকিং স্কিল ইন ইংলিশ আর highly significant in the sports world for several reasons, অনেকগুলো কারণে, ভিন্ন ভিন্ন কারণে এটার গুরুত্ব অনেক বেশি। হাইলি সিগনিফিকেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, গ্লোবাল কমিউনিকেশন, বৈশ্বিক কমিউনিকেশনের ক্ষেত্রে ইংলিশ যেহেতু কমন একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, বাংলা আপনি ইউএসএ যে বাংলা বললে আপনার ভাষা কেউ বুঝবে না, আপনি সৌদি আরবে যে বাংলা বললে সবাই বুঝবে না, আপনি স্পেনে যে বাংলা বললে সবাই বুঝবে না। সো এমন ইংলিশ এমন একটা ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সো মোস্ট অফ দ্য কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড সো কমন ল্যাঙ্গুয়েজ ইউজ করে, সেটা হচ্ছে ইংরেজি। অল্প পারুক আর বেশি পারুক, অল্প জানুক বা বেশি জানুক। সো গ্লোবাল কমিউনিকেশনের জন্য খুবই এই স্পিকিং স্কিল ইন ইংলিশ খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য বলা হচ্ছে, দেখেন, ইংলিশ is often considered the universal language in international sports. Athletes, coaches, and officials from different countries use English to communicate, making a strong speaking skill essential for effective interaction in global competitions, tournaments, and events. আমাদের যে ইন্টারন্যাশনাল যে কম্পিটিশনস গুলা হয়, ধরেন অলিম্পিক গেমস হচ্ছে প্যারিসে, তো প্যারিসে বাংলাদেশ টিম গিয়েছে, পৃথিবীর এরকম 30-40টা দেশ থেকে, আরো অনেকগুলা দেশ থেকে অ্যাথলেটরা গিয়েছে। এখন আপনি একটা টিমের সাথে অন্য টিমের কমিউনিকেট কিভাবে করবেন, টিম পরিচালনা কিভাবে করবেন, গেম পরিচালনা কিভাবে করবেন, নিশ্চয়ই আপনাকে ইংরেজিতে করতে হবে, যাতে করে বেশিরভাগ মানুষ বুঝতে পারে। সো অ্যাথলেটসদের ক্ষেত্রেও হতে পারে, কোচদের ক্ষেত্রেও হতে পারে, অফিসিয়ালদের ক্ষেত্রেও হতে পারে। তো সবার কমন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি, যাতে করে এটা সুবিধা হয় তাদের জন্য। টিম কোলাবোরেশন in professional teams, players and coaches may come from diverse linguistic background, অর্থাৎ আপনার হতে পারে বাংলাদেশ টিমের কোচ ধরেন জেমি সিডন বা হোয়াইটমোর, সে তো বাংলা জানে না, তাহলে কি করতে হবে, তাকে ইংরেজিতেই কথা বলতে হবে, তার নিজের ল্যাঙ্গুয়েজে বললে কিন্তু বাঙালি প্লেয়াররা বুঝতে পারবে না। সো অনেক সময় দেখা যায় আমাদের বিকেএসপির ক্রিকেট কোচ হচ্ছে বাংলাদেশের সালাউদ্দিন আছে, আবার ইসের ট্যাটেন্ডার টাইবুও আছে জিম্বাবুয়ের। সো সে কি বাংলায় কথা বলবে টাইবু? নিশ্চয় না। অনেক জাপানি কোচ আছে বিকেএসপিতে, ইভেন ভিন্ন ভিন্ন দেশের কোচ আছে, জার্মানির কোচ আছে। সো তারা কিন্তু ইংরেজিতে কমিউনিকেট করার চেষ্টা করে। তারা বিভিন্ন দেশের কোচ বা প্লেয়ার যদি বলেন, ইন্টারন্যাশনাল প্লেয়ার, বাংলাদেশে যারা খেলে, অনেক ইন্টারন্যাশনাল প্লেয়ার আছে বাংলাদেশে এসে প্রিমিয়ার লিগ খেলে, বিপিএল ফুটবল খেলে, তারপরে হচ্ছে ক্রিকেট খেলে। তো তারা তো ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজের, তারা কমন ল্যাঙ্গুয়েজ ইউজ করে ইংরেজি, যাতে করে তাদের কমিউনিকেট করতে সুবিধা হয়। টিম কোলাবোরেশনে তারা ভূমিকা রাখতে পারে। মিডিয়া ইন্টারাকশনস, আপনার যদি মিডিয়ার সামনে অনেক সময় অ্যাথলেটরা কথা বলে আফটার পারফরম্যান্স, আফটার ম্যাচ, ধরেন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, এখন মুস্তাফিজকে জিজ্ঞাসা করেছে ইংরেজিতে, কিছু বলতে পারে না, বাট বাংলাতে তো এখন ইউএসএ তো বাংলায় জিজ্ঞাসা করবে না, ধরেন ইউএসএ তেই খেলা হচ্ছে বা এখন দুবাইয়ে খেলা হচ্ছে, তারা তো দুবাইয়ের তো বাংলা ইউজ করবে না, স্বাভাবিকভাবে সর্বোচ্চ যেটা করবে ইন্টারন্যাশনাল অর্থাৎ ইংরেজি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে। এখন সেই ক্ষেত্রে তাইলে তাকে দোভাষী বা এন্টারপ্রেনার নিতে হবে, অথবা নিজেকে ইংরেজিতে কথা বলতে হবে। সেটা মিডিয়ার সাথে ইন্টারেকশন বা মিডিয়ার সাথে কথা বলতে গেলেও এই গুড স্পিকিং ইংলিশ ফর স্পোর্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্যারিয়ার অপরচুনিটিস, স্পিক ইন ইংলিশ স্পিকিং অ্যাবিলিটিস ক্যান ওপেন doors to international contracts.
sponsorship deals or opportunities in coaching, commentary or sports management. এই যদি ভালো স্পিকিং অ্যাবিলিটি থাকে তাহলে কিন্তু কমেন্ট্রিতে যাওয়া যায় পেশা হিসাবে। ভালো স্পন্সরদের সাথে কন্ট্যাক্ট করা যায়, বিভিন্ন গ্রুপের সাথে ডিল করা যায়, ঠিক আছে। কোচিং এর অপরচুনিটিস থাকে। বাংলাদেশে অনেক বিদেশি প্রতিষ্ঠান আছে, যদি কারোর এরকম কোনো খেলোয়াড় যে নিজে ভালো খেলোয়াড়, সাথে সাথে তার স্পিকিং স্কিল অনেক ভালো, ইংরেজি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এর স্পিকিং স্কিল ভালো, তার জন্য কিন্তু এটা ক্যারিয়ার অপরচুনিটিও হয়ে যায়। দেখবেন বাংলাদেশের অনেক প্লেয়ার আছে যারা বিভিন্ন দেশেও ট্রেনিং করিয়ে থাকে বিভিন্ন গেমের। সো তাদের স্পিকিং স্কিল ভালো বিধায় তারা ভালো ভালো অপরচুনিটি, ক্যারিয়ার অপরচুনিটি পেয়ে থাকে। লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট, many sports resources, training programs and research are published in English. অনেকগুলা স্পোর্টস রিসোর্সেস, স্পোর্টসের বিভিন্ন আর্টিকেল, বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম, বিভিন্ন রিসার্চ পাবলিশ হয় কিসে? ইংরেজিতে। Having a strong speaking skills help athletes and coaches discuss and share knowledge, learn from others and stay updated with the latest techniques and trends in the sports world. যদি আপনি ইংরেজি আর্টিকেল গুলো পড়তে পারেন, রিসার্চের যে কাজগুলো আছে সেগুলো পড়তে পারেন, কমিউনিকেশন স্কিল যদি আপনার ভালো হয়ে থাকে, স্পিকিং স্কিল যদি স্ট্রং হয়ে থাকে, তাহলে কিন্তু সহজেই আপনি ভিন্ন ভিন্ন টেকনিক, নতুন নতুন আপডেট, সারা বিশ্বে কি চলছে সেটা সম্পর্কে আপনি জানতে পারবেন। আদারওয়াইজ কিন্তু ডিফিকাল্ট। কালচারাল এক্সচেঞ্জ, ইন ইন্টারন্যাশনাল কম্পিটিশন অ্যাথলেটস অফেন ইন্টারেক্ট উইথ ডাইভার্স কালচার, বিভিন্ন কালচার থেকে, বিভিন্ন দেশ থেকে যায়। সো তারা যদি ইংরেজিতে কথা বলতে বলতে তারা কি করতে পারে, তারা একজন আরেকজনকে বুঝতে পারে, নিজের কালচারটাকে এক্সচেঞ্জ করতে পারে, অন্যদের কালচার, এক দেশের কালচার আর এক দেশের মানুষ জানতে পারে, তাদের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করতে পারে, পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় ইন গ্লোবাল স্পোর্টসেও পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়। ইন সামারি, যদি সামারিতে সব শেষে যদি বলি, স্পিকিং ইংলিশ ইজ ক্রুশিয়াল ইন দ্য স্পোর্টস world for seamless communication, professional advancement and maintaining the competitive edge in international context. সবশেষে সর্বোপরি কি, এই স্পিকিং ইংলিশ খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই ক্রিয়া বিশ্বে। কিসের জন্য? খুব সহজে কারোর সাথে কমিউনিকেট করার জন্য। আপনি যদি বাংলার সাথে এখন কমিউনিকেট করতে চান, সে আপনার ভাষা বুঝবে না, আপনি তার ভাষা বুঝবেন না, বাট আপনারা দুইজনই যদি ইংরেজি জানেন তাহলে দুইজনই খুব ইজিলি কমিউনিকেট করতে পারবেন। সারা বিশ্ব এটার উপর চলে। প্রফেশনাল অ্যাডভান্সমেন্টেও ভূমিকা রাখা যায়। মেইনটেনিং কম্পিটিটিভ এজ, আপনি কারোর সাথে কথা বলছেন, কোন টিমের কাছ থেকে, আপনি বাংলাদেশ দেখবেন যে বাংলাদেশি প্লেয়াররা অন্যান্য দেশের প্লেয়ারদের কাছ থেকে বিভিন্ন টেকনিক শিখে, ভালো ভালো বলারদের কাছ থেকে সাজেশন নেয়। সো যদি সে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ শিখে তাহলে কিন্তু তার জন্য এই সাজেশন গুলো নেওয়া খুবই ভালো হয় বা সুবিধা হয়। বাংলাদেশে দেখা যায় যে আপনি যদি বাংলাদেশের বেশিরভাগ খেলোয়াড় ইংরেজি কম জানে, আমাদের দেশের বেশিরভাগ খেলোয়াড়, কারণ খুব রুরাল এরিয়া থেকে তারা গিয়েছে, যে কারণেই এডুকেশন ব্যাকগ্রাউন্ড সবার ভালো তাও না, এডুকেশন ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক বেশি প্রভাব পড়ে। আমাদের বাংলাদেশের মুশফিকুর রহিম কিন্তু পিএইচডি করছে, তার পিএইচডি চলমান, জাহাঙ্গীরনগর থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করা। সো এরকম ঢাকা ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড আছে, অনেকে বিকেএসপি ব্যাকগ্রাউন্ড আছে। এরকম সব মিলে দেখা যায় যে যারা যত বেশি শিক্ষিত তারা অন্যদের সাথে কমিউনিকেট করতে পারে ভালো। বাইরের দেশের তার পজিশনের খেলোয়াড় কিভাবে টেকনিক অ্যাপ্লাই করে, লিজেন্ডারি প্লেয়ারদের সাথে কমিউনিকেট করা তাদের জন্য খুব সহজ হয় যদি তার কমিউনিকেশন স্কিল ভালো হয়। দেখবেন অনেকেই খুব ট্রুলি ইংরেজিতে কথা বলে, সাকিব আল হাসান, মাশরাফি, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, এই হাতে গোনা কয়েকটা ন্যাশনাল টিমের প্লেয়াররা খুব
ভালো ইংরেজিতে কথা বলে। এরপরে দেখবেন বাকি সব ব্যাকবেঞ্চার টাইপ। ব্যাকবেঞ্চার টাইপ কেমন? তাদেরকে অনেক শিখাতে হয়। এমনি কিন্তু সব ন্যাশনাল টিমের প্লেয়ারদের কিন্তু কোচিং করানো হয় এই ল্যাঙ্গুয়েজের উপরে। কোন টাইপের কোশ্চেন হয় সেই কোশ্চেন দিয়ে তাদেরকে প্র্যাকটিস করানো হয়। স্পিকিং টেস্টটাকে তাদের স্পিকিং টেস্ট নেওয়া হয়, তাদের স্পিকিং অ্যাবিলিটিটাকে বিল্ড করার জন্য তাদেরকে বিভিন্ন ক্লাসের ব্যবস্থা করা হয়। সো নরমালি ম্যান অফ দ্য ম্যাচ হলে কোন টাইপের কোশ্চেন করে, টিম হারলে কোন টাইপের কোশ্চেন জিজ্ঞাসা করে, টিম জিতলে কোন টাইপের কোশ্চেন জিজ্ঞাসা করে, এই টাইপের সবগুলা কিন্তু আমাদের এই যে প্লেয়ারদেরকে, সব দেশের প্লেয়ারদেরকে ট্রেনিং করানো হয়। এরপরেও আমাদের মধ্যে জড়তা থেকে যায়, সেই জড়তা যত দূর করতে পারবো এবং এটা আমরা ভালোভাবেই আমরা যত সুন্দরভাবে নিজেদেরকে অন্যদের সাথে এঙ্গেজ করতে পারবো তত আমাদের জন্য খুব ভালো হবে। সো এটাই ছিল স্পোর্টস অল ডে স্পিকিং স্কিলের গুরুত্ব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই কি বুঝতে পেরেছেন? হ্যালো, জি স্যার, বুঝতে পেরেছি। এখন আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিই। অ্যাসাইনমেন্ট হচ্ছে, এই অ্যাসাইনমেন্টটা আপনারা জমা দিবেন পরীক্ষার আগে, আপনাদের অফিসে জমা দিবেন। অ্যাসাইনমেন্টটা কি? রাইট আ জব অ্যাপ্লিকেশন ইন ইংলিশ। হ্যাঁ, একটা ইংরেজিতে একটা জব অ্যাপ্লিকেশন লেখা চাকরির জন্য। স্যার এটা কি আপনাদের সিভি? যেখানে ইচ্ছা সেখানে, যে কোনো স্কুল কলেজ বা যে কোনো প্রতিষ্ঠানে হতে পারে, যে ইংরেজিতে। স্যার এটা কি সিভি সিভি উইথ কভার লেটার? অ্যাপ্লিকেশনের মধ্যে সিভি থাকবে, এটা হাতে লিখে দিবেন। সরাসরি নিজের সিভি কাউকে মানে দিবেন না, মানে আমি জাস্ট আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি। অ্যাসাইনমেন্টটা কি তাহলে? একটা স্যার স্যার সাবজেক্ট মানে যেটা পোস্ট। সিভি বলছেন, সিভি ওটার সাথে অ্যাটাচড হতে পারে, বাট রিটেন, বুঝতে পেরেছেন? লিখিত আবেদনপত্র কিভাবে চাকরির অ্যাপ্লিকেশন করতে হয় লিখিত ভাবে, সেটাই। অনেক সময় দেখবেন যে অ্যাপ্লিকেশনের পরে ওই অ্যাপ্লিকেশনের নিচে কি করা হয়, নিজের সিভিটাও ওটার সাথে অ্যাটাচ করা হয়। সো ওখানে সিভিতে কি কি থাকে, নিজের পার্সোনাল ইনফরমেশনের পাশাপাশি একাডেমিক ইনফরমেশন, এক্সপেরিয়েন্স, এই টাইপের কিছু থাকে। বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার এটা হচ্ছে সিভি উইথ কভার লেটার। স্যার ইয়েস, পোস্ট সিভি কি উইথ কভার। স্যার অ্যাসিস্ট্যান্ট টিচার নাকি মানে কি দিব, লেকচারার বা যে আদার? কোনো পোস্ট, এটা আপনাদের অপশনাল করে দিলাম, যার যেটা সুবিধা আপনারা এটা দিবেন। বুঝতে পেরেছেন? স্যার এটা তো তাহলে যেটা হবে, 2 পেজ হবে। 2 পেজ হোক সমস্যা নাই, এটা 2 পেজ হোক বা 3 পেজ হোক কোনো সমস্যা নাই, এটা আপনারা দিবেন। এটার উপর ভিত্তি করে আপনাদেরকে এই যে ইন কোর্সের যে মার্ক আমাকে যেটা দিতে বলে, বা প্র্যাকটিক্যালেও মার্ক আমাকেই দিতে বলে, প্র্যাকটিক্যাল মার্ক। তো আমি এটার যারা যারা এটা জমা দিবেন তাদেরকে সেভাবেই মার্ক দিব। বুঝতে পেরেছেন? জি স্যার। আর শুক্রবারের ক্লাসের ব্যাপারে কি করা যায় বলেন দেখি। 28 তারিখ যেহেতু পরের দিন আবার রোজা আছে, আর যদি এরকমটা করা যায় যে সকালে নিলে কি সমস্যা আছে কারোর? আপনার রমাদান